বাঙালি জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জেলা বরকতুল্লাহ দলের এবং মন্ত্রী আছেন কুমিল্লা জেলা এবং নেতৃবৃন্দ আমার সালাম জানান। এই ছাত্র অঞ্চল ওয়ার্কশপ ছিল সংগঠন ভারত হত্যাকাণ্ড আগ্রহ থেকে ওয়ার্কশপের মানুষ ঘরে ঘরে জড়িত হয়েছে। আপনারা আমাদের মাধ্যমে আবুল কালাম স্যার আমাদেরকে পাহাড়ে দিয়ে রেখেছেন 7 বছর। তাই আপনাদের থেকে অনুরোধ থাকবো আবুল কালাম সাহেবের দিকে খেয়াল রাখবেন। মন্ত্রী তাজুল ইসলাম কর্তৃক বিভিন্ন তার বাহিনী দ্বারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন। অনেক অসংখ্য মানুষ এখানে খুন হয়েছেন তাদের এবং হাজার হাজার মিথ্যা মামলায় জড়িত। আজকাল এই উপস্থিতি প্রমাণ করে যে লাকসাম মনোরগঞ্জের মানুষ বিএনপি এখানে কাটি এবং আবারও সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা জনাব হাজী আলহাজ ইয়াসিন সাহেব, আজকের সবার বিশেষ অতিথি আমাদের প্রাণপ্রিয় নেতা বন্যার গণমানুষের নেতা
সংসদ সদস্য কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব জাকারিয়া সুমন ভাই এবং আমার অন্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা কিছু চাই না। আমার মহাসচিবের কাছে একটাই আমার আবেদন, জননেতা আবুল কালাম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মহাসমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপস্থিত বিএনপি ছাত্রদল, যুবদল, লাকসাম মনোরগঞ্জের প্রিয় ব্যক্তি, সবাই প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মনোহরগঞ্জের পক্ষ থেকে আজকে যারা মনোহরগঞ্জ থেকে দূর দূরান্ত থেকে কষ্ট করে মিছিল নিয়ে এই মিটিংকে সাফল্যমণ্ডিত করেছেন, আমি আবুল কালামের নেতৃত্বে যারা এসেছেন এই মিটিংকে সাফল্যমণ্ডিত করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাকসাম উপজেলার আজ বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, লাকসাম গণমানুষের নেতা, শ্রদ্ধেয় নেতা, কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক জনাব কালাম ভাই উপস্থিত, আজকের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, বাংলাদেশে প্রত্যেকের কাছে গ্রহণযোগ্য যেই নেতা বাংলাদেশে ইতিমধ্যেই প্রমাণ করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সম্মানিত মহাসচিব, শ্রদ্ধেয় নেতা জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব উপস্থিত, আজকের প্রধান বক্তা সাবেক এমপি, আমাদের সকলের প্রিয় ধন, শ্রদ্ধেয় নেতা জনাব নবগঠিত
সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক, আমার শ্রদ্ধেয় বড় ভাই চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল কালাম আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বারবার কারা নির্যাতিত নেতা, সাবেক মন্ত্রী, আপনাদের আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় স্যার বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক বাণিজ্য মন্ত্রী, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা আমার আরেক শ্রদ্ধেয় বড় ভাই জনাব বরকতুল্লাহ ভুলো উপস্থিত আছেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা এবং জেলা নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতা কর্মী ভাই বোনেরা, আমি বক্তৃতা দিতে চাই না। আমি শুধু আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন এই অনির্বাচিত খুনি স্বৈরাচারী শেখ হাসিনার মন্ত্রীরা এই এলাকায় অনেক অন্যায় অবিচার নির্যাতন চালিয়ে আপনাদের আমাদের অনেক ভাইদেরকে হত্যা করা হয়েছিল। আমরা সেই আওয়ামী লীগের হামলাকারীদের আজকে প্রধান অতিথির কাছে বিচার দাবি করে আমি আমার বক্তব্য শেষ করব। প্রিয় বন্ধুরা আমার, আমরা এই খুনি স্বৈরাচারী হামলাকারীদেরকে বিচার প্রার্থনা করে আজকে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হক। প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হক। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী সমাবেশ, আজকের এই বিশাল জনসমুদ্রে আমাদের কুমিল্লা জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সহযোগী সংগঠন, মহিলা দল, শ্রমিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে যখন আন্দোলন শুরু করে সর্বপ্রথম প্রতিরোধ করে দিয়েছিল এই লাকসা মনোহরগঞ্জের মানুষ। এর একটা তদন্ত দলীয় ভাবে হওয়া উচিত, শুধু সরকারি বক্তব্যের উপর নির্ভর না করে। আমাদের হাজারো ভাই গুম হয়েছে, কিন্তু হিরো সাইকুলার গুমের করোনার ইতিহাস অনেক লম্বা। আমি এই সম্পর্কে বক্তব্য দিতে গেলে সময় লাগবে। রাজনৈতিক বক্তব্য না দিয়ে শুধু একটি কথা বলবো, ভাই ও বন্ধুগণ, 58 বছর রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে আপনাদেরকে আহ্বান জানাতে চাই। বাংলাদেশে বিএনপি জনপ্রিয় দল সবসময়, কিন্তু বিএনপিকে আগামী দিনে কিছু মানুষ যে কঠিন পরীক্ষা ফেলে দিয়েছে ক্ষমতার সুযোগ নিয়ে এইটা লড়াইয়ের জন্য, তারা মির্জা ফখরুল খালেদা জিয়ার নেতৃত্বে লড়াইয়ের জন্য প্রস্তুতির আহ্বান জানিয়ে শুধু একটি প্রসঙ্গে মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য শেষ করব। এখানে বরকতুল্লাহ বলে আছেন, আমরা নোয়াখালীর মানুষ, লাকসামের মানুষ, মনোহরগঞ্জের মানুষ, কুমিল্লা দক্ষিণের মানুষ, বরুড়ার মানুষ, লক্ষ্মীপুরের মানুষ, চট্টগ্রামের মানুষ, এই একটা রাস্তা দিয়ে আমরা কুমিল্লা যাই। ঠিক কিনা কথা? আগে ট্রেনে যেত, এখন সবাই সড়ক নির্ভর। আপনি আজকে আসতে দেখেছেন লোটাস কামাল গঙ্গেরা পদুয়ার বাজারে আমরা যাতে নির্বিঘ্নে আমাদের শহর কুমিল্লা যাইতে না পারি, সেখানে একটা মরণ ফাঁদ বসিয়ে দিয়েছে। ঠিক কিনা কথা? কেউ প্রতিবাদ করে না। 60 জন এমপি ছিল, এই রাস্তা অবৈধভাবে ঘুরে আর যাবে নোয়াখালী, যেতে হয় চট্টগ্রামের দিকে, যাবে কুমিল্লা, যেতে হয় ঢাকার দিকে, তারপর ঘুরতে হয়। দেশনেত্রী বেগম খালেদা 2004 সালে রাস্তা অনুমোদন করেছিলেন। সেই রাস্তা 750 কোটি টাকা, 8000 কোটি টাকা খরচ করার পরও একটা আন্ডারপাস করে নাই, একটা ওভারপাস করে নাই। পদুয়ার বাজার ওভার বাজার লোড করে আমাদের শহরের পথ বন্ধ করেছে। আপনাকে কথা দিতে হবে, আপনাকে স্মারকপত্র দিয়েছে, তার বিরুদ্ধে দলের তরফ থেকে একটা পত্র দিয়ে অবিলম্বে
একমাত্র কারা দায়ী এটা চিহ্নিত, এবং আমরা যাতে নির্বিঘ্নে কুমিল্লা যেতে পারি আমাদের শহরে, এবং এই মরণ পথ থেকে ঢাকা চট্টগ্রাম মরণ পথ 2014 সালে চালু করে যে মরণ পথ বেঁধেছে এটাকে রক্ষার জন্য আমাদের দলের তরফে একটি জাতীয় উদ্যোগের আহ্বান জানিয়ে, আবারও আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে, এখানে আমার বড় ভাই আজিম ভাই উপস্থিত আছেন অসুস্থ দোয়া করতে, এবং এবং কালামকে আগে দিনে দলের নেতা হিসেবে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করে লাকসামকে বিএনপির দুর্গ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী সমাবেশ নাজুম সাহেব আজকের এই মহাসমাবেশে আমার ৭৮ বছর বয়সে লাকসামে এত মানুষের সমাগম কোনোদিন দেখিনি। আমি শুনেছি কত লাকসাম কত বাতি জ্বলে। আজকে জনাব ফখরুল ইসলাম আলমগীরের আগমনে সেই বাতিগুলি প্রজ্বলিত হয়েছে। তাই আজকের এই মহাসভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, আগামী দিনের বিশ্বাস, আগামীদের ইনসাফ, সেই ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আজকে তিনি আমাদের প্রধান অতিথি। উনি আজকে সকল বাধা অতিক্রম করে সকল রকমের ফর্মালিটিস বাদ দিয়ে এই লাকসাম এসেছেন আমাদেরকে উদ্বুদ্ধ করতে। বিগত 17 বছর আমরা কোনোদিন রাস্তায় নামতে পারিনি, আমাদের ঐক্যবদ্ধতার অভাব ছিল। তাহলে এমনি একটি মিটিং করে আমরা তাজুল ইসলামের মতো 10 জনকে কুপিকাত করতে পারতাম। আমি বলতে চাই, জনাব প্রধান অতিথি, লাকসামের সমস্যা হল আগামী দিনে নির্বাচন। সেই নির্বাচন যেই করুক না কেন আমরা একসাথে নির্বাচন করার জন্য অঙ্গীকারবদ্ধ, কিন্তু তার আগে যে প্রয়োজন নেতাকর্মীকে চুপ করার জন্য সেটা হলো পদ পদবি। তাই এখানে নিরবিচ্ছিন্নভাবে কোনো রকম পক্ষপাতিত্ব না করে আপনার আগমনের বাণী হিসাবে আপনি এখানে যেন সুন্দরভাবে নির্বাচন হয়ে উপযুক্ত লোকেরা নির্বাচনে পদ পেতে পারে সেই বন্দোবস্ত করবেন, এটাই আমার আপনার প্রতি প্রত্যাশা। আমরা এমন এক ব্যক্তি দল করি যিনি আল্লাহ, যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান আল্লাহর উনি সম্মানিত, আল্লাহ তাকে সন্তুষ্ট করার জন্য আমাদের নিকট পাঠিয়েছেন। তিনি যা কিছু করেছেন ওনার এই অল্প বয়সে তা বাংলাদেশের ইতিহাসে কোনো সভাপতি প্রেসিডেন্ট করতে পারেনি। তাই সেই দলের সৈনিক হয়ে আমাদেরকে একটি জিনিস করতে হবে, আমাদেরকে বৈষম্য দূর করতে হবে, আমাদের মধ্যে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। নির্বাচন শুধু একটি প্রাতিষ্ঠানিক অংশগ্রহণ করা, কিন্তু নির্বাচনের আগেই আমাদের মধ্যে, আমি জনাব কালাম সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, তিনি আমাকে দেখার জন্য আমার বাসায় এসেছিলেন, সাথে উনি আমাদের নূতন আহ্বায়ক সুমন সাহেবকে নিয়ে এসেছিলেন। এটা একটি আগমনী বার্তা, এটা একটি সুবাতাস। তাই আমি বলতে চাই, লাকসাম, মনোগঞ্জ তথা কুমিল্লা দক্ষিণ জেলার সকল নেতৃবৃন্দের নিকট আমার আহ্বান থাকবে, এই জনগোষ্ঠীকে আপনি দেখেন, এটা হল বিএনপির ঘাঁটি। এখানে 2008 সালে এরকম যারা ছিল, যারা নিজে মনে কষ্ট পেয়েছিল, তারা ধানের শীষে ভোট না দিয়ে নৌকায় ভোট দিয়েছিল। তাই বিএনপির ক্যান্ডিডেট পাস করেনি। আগামীতেও আপনাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই।
ঐক্য আমাদের শক্তি। আজকে আপনি ফর্মালিটি বাদ দিয়ে ইনফর্মালিভাবে কুমিল্লা এসেছেন। আমি আশা করি আপনার এই আগমন সুবাতাস বইবে, লাকসামের মানুষ স্বস্তি পাবে, লাকসামের মানুষ গ্রুপিং দেখবে না, দেখবে এখানে সংহতি। এটাই আমি আপনার নিকট অনুরোধ করব। কুমিল্লার সকল নেতৃবৃন্দকে বলবো আমাকে সহায়তা হাত বাড়িয়ে দিন, হাত বাড়িয়ে দিন, বন্ধু হবে। আমরা সব হতে চাই, আমরা আওয়ামী লীগ হতে চাই না। ভাইয়েরা আমার, আপনাদের নিকট আমার একটি প্রত্যাশা থাকবে, আওয়ামী লীগের কোনো লোককে আপনার অন্যায়ভাবে জায়গা দিবেন না, আর অন্যায়ভাবে তাদের উপর অত্যাচার করবেন না। আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল বলেছিল একদিনে 5 লক্ষ লোক মারা যাবে। আমি গর্ব করে বলতে পারি আজকে বাংলাদেশে 10টি লোক মারা যায়নি। আর লাকসাম অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ, ধর্মভীরু মানুষ, এখানে ধর্মান্ধ মানুষ নেই। সুতরাং আপনাদের সকলের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা সকলেই আমাদেরকে সাহায্য করবেন। আমি এবং কালাম সাহেবের মধ্যে একটি সৌহার্দ্যভাব যেন বজায় থাকে, সার্বিকভাবে, আংশিকভাবে নয়। সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের মাঝে কেন্দ্রীয় সদস্য সালাউদ্দিন খানা এবং সৈয়দ জাহাঙ্গীর আলম সাহেব উপস্থিত রয়েছেন। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য জনসমুদ্রের প্রধান বক্তা, বাংলাদেশের যুব সমাজের এক সময়ের নয়নের মনে, যুব সমাজের অহংকার, সংগ্রামী জননেতা, মৃত্যুঞ্জয়ী জননেতা, এই অঞ্চলের গণমানুষের প্রিয় নেতা, মৃত্যুঞ্জয়ী জননেতা বরকতুল্লাহ বুলু, সাবেক বাণিজ্য উপদেষ্টা বরকতুল্লাহ বুলু ভাই। আজকের এই জনসমুদ্রের সংগ্রামের সভাপতি, স্লোগান দেবেন, স্লোগান দেবেন, কেউ স্লোগান দেবেন, একটা স্লোগান। এই যারা সামনে আছেন মিডিয়া কোনো ফটো কভারেজ করতে পারছেন, আপনারা বসেন, দয়া করে বসেন। আপনারা যারা মিডিয়ার লোকরা তো বসেন, কালাম সবার বসে, বসে আছেন, মিডিয়ার লোক ছাড়া সবাই বসে যাও। সংগ্রামী ভাইরা, এটা একটি জনসমুদ্র। আমি নোয়াখালী থেকে এসেছি, আসার সময় মানুষের যে ঢল দেখেছি, এই স্টেডিয়ামে যত লোক আছে তার 3 গুণ লোক রাস্তায় আছে, ঠিক কিনা? আজকে লাকসামের জন্য একটা ঐতিহাসিক দিন। আমি মনে করি কুমিল্লা জেলার জন্য একটা ঐতিহাসিক দিন। আজকের এই সমাবেশে আমাদের মাননীয় প্রধান অতিথি, যিনি বাংলাদেশের বর্তমান রাজনীতিতে জীবিত যত রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, এই বাংলাদেশ হওয়ার পর থেকে এই পর্যন্ত যত মহাসচিব হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের, সমস্ত রাজনৈতিক দলের চাইতে জনাব মির্জা ফখরুল ইসলাম একজন আলাদা ব্যক্তিত্ব। বাংলাদেশের একজন পরিচ্ছন্ন, সৎ, প্রগতিশীল রাজনীতিবিদ হিসাবে সবার কাছে পরিচিত লাভ করেছেন, সবার কাছে গ্রহণযোগ্যতা লাভ করেছেন। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া জেলখানায় 8 বছর ছিলেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান আজকে 17 বছর লন্ডনে আছেন। বাংলাদেশের রাজনীতিবিদ বিএনপিকে যিনি পরিচালনা করেছেন, যিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, যিনি আমাদের পাশে সুখ দুঃখে দাঁড়িয়েছেন, যিনি দীর্ঘ 4 বছর হাসিনার জেলখানায় ছিলেন, প্রায় 200 মামলার আসামি এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার গাড়ি বহরে হামলা হয়েছে, তার ব্যক্তিগতভাবে আমি যেমনিভাবে আমার উপর হামলা হয়েছে, সেই উনি রাঙ্গামাটি যাওয়ার সময় ওনার গাড়ি বহরে হামলা হয়েছে, ব্যক্তিগতভাবে ওনাকে রক্তাক্ত করেছেন এই ফ্যাসিস্ট হাসিনা। তারপরে উনি থেমে থাকেন নাই।
আজকে আজকে তাই আমরা বলতে চাই, আজকে অনেকে অনেক কথা বলেন। একটু আগে এখানে আপনাদের প্রিয় নেতা কর্নেল আজিম সাহেব অত্যন্ত কর্নেল আজিম সাহেব এখানে নেতা ছিলেন, এমপি ছিলেন, একজন প্রবীণ মানুষ। উনি কি বক্তব্য রেখেছেন আপনারা যদি এটা ধৈর্য সহকারে শুনে থাকেন তাহলে লাকসামের কোনো প্রবলেম বা সাংগঠনিক কোনো সমস্যা থাকার কথা নয়। আপনারা যদি ওনার কথাটি শুনে থাকেন, উনি বলেছেন ঐক্যের কোনো বিকল্প নেই। আজকে আমাদের মধ্যে যে বিভেদ সৃষ্টি করার জন্য কিছু লোক উঠে পড়ে লেগেছেন, তাদেরকে চিহ্নিত করতে হবে। দলে যাকেই মনোনয়ন দেবে তাকে ধারে শীষে ভোট করতে হবে, ঠিক কিনা? এটাই হলো দলের সর্বশেষ কথা। তাই আমি বলতে চাই, আজকে বাংলাদেশে আমরা এই যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আজকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আছেন, উনি প্রধান উপদেষ্টা হয়েছেন। 5ই আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে যান, তখন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেনাভবনে গিয়েছেন। বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের সাথে আলাপ করে, বেগম খালেদা জিয়ার সাথে আলাপ করে ডক্টর ইউনূসকে উনি প্রথম সমর্থন দিয়েছেন তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার জন্য, ঠিক কিনা? বাংলাদেশের রাজনৈতিক এমপি যদি না দিত তাহলে উনি হতে পারতেন না। আজকে আমরা বলতে চাই, এই ডক্টর ইউনূস আপনি অত্যন্ত সম্মানিত লোক, আপনি একজন পরিচ্ছন্ন মানুষ, সারা পৃথিবীর মানুষ আপনাকে সম্মান করে, আপনাকে শ্রদ্ধা করে। আপনার জ্ঞানের জন্য আপনি নোবেল প্রাইজ পেয়েছেন। আপনাকে যখন দুর্দিন শেখ হাসিনা সেদিন আপনাকে অভ্যর্থনা দেননি, আপনাকে কোনো অভিনন্দন বার্তা দেয় নাই। আমরা সেদিন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলাম। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমাদের রাষ্ট্রপতি বঙ্গভবনে আপনাকে সংবর্ধনা দিয়েছেন ডক্টর ইউনূস সাহেব। ঢাকার বৃহত্তর ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা আপনাকে পার্লামেন্টের দক্ষিণ প্লাজায় আপনাকে নাগরিক সংবর্ধনা দিয়েছেন। লক্ষ লক্ষ মানুষ সেই সংবর্ধনায় উপস্থিত হয়েছেন। আমিও সেখানে ছিলাম। আমার ঘরে একটি ছবি আছে। সেই সংবর্ধনা অনুষ্ঠানে আপনার বক্তৃতার পর আপনি যেখানে বসেছেন, আপনি মাঝখানে বসে আছেন, আপনার বাঁ পাশে আমি বসে আছি, আমার ডান পাশে ডক্টর আমাদের তৎকালীন মহাসচিব আব্দুল মান্নান ভিয়া বসে আছেন। এই নাগরিক সংবর্ধনা বিএনপি আপনাকে দিয়েছেন। আপনাকে যে ডক্টর আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের বিদেশ দূত যারা আছেন, বিরোধী দলের নেতা ছিলেন বেগম খালেদা জিয়া, 2011 সালে হাউস অব কমন্সে ওনাকে দাওয়াত দিয়েছেন। সেখানে দাঁড়িয়ে শেখ হাসিনা আপনার বিরুদ্ধে মামলা দিয়েছে, আপনাকে অপমান করেছে। বিশ্ববাসীর কাছে আপনার সপক্ষে কথা বলেছেন হাউস অব কমন্সে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়া। ডক্টর ইউনূস আপনার মনে থাকার কথা। আপনি যখন এই বিপদে পড়েছেন তখন আপনার পাশে বিএনপি এসে দাঁড়িয়েছে, মির্জা ফখরুল ইসলাম দাঁড়িয়েছে, বেগম খালেদা জিয়া দাঁড়িয়েছে, তারেক রহমান দাঁড়িয়েছে, অন্য কেউ দাঁড়ায় নাই। তাই আজকে আমরা একটা মানুষকে আজীবন স্মরণ করব। তিনি হচ্ছেন বিচারপতি শাহাবুদ্দিন। বিচারপতি শাহাবুদ্দিন 90 গণঅভ্যুত্থানের পরে আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দল ঐক্যমত্য ঘোষণা করে বিচারপতি শাহাবুদ্দিন জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। কি কারণে হয়েছেন? বেগম খালেদা জিয়া হোসেন মোহাম্মদ এরশাদকে স্বীকৃতি দেন নাই। 1986 সালে বেগম খালেদা জিয়া হোসেন মোহাম্মদ এরশাদের অধীনে নির্বাচনে যায় নাই। উনি বলেছেন হোসেন মোহাম্মদ এরশাদ অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে, স্বৈরাচার, তাকে স্বীকৃতি দেওয়ার জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করব না। সেদিন কারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন? জামায়াতে ইসলাম এবং আওয়ামী লীগ হোসেন মোহাম্মদ এরশাদকে স্বীকৃতি দেওয়ার জন্য সেদিন পার্লামেন্ট নির্বাচনে গিয়েছেন। আওয়ামী লীগ 85 আসন পেয়েছেন আর জামাত 35টি আসন পেয়েছিলেন। তারা সেদিন হোসেন মোহাম্মদ এরশাদকে স্বীকৃতি দিয়েছে। অনেকে বলেছিলেন বেগম খালেদা জিয়া নির্বাচনে যায় নাই, বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রতিটি গ্রাম থানায় ঘুরে মিছিল করে, মিটিং করে, মানুষকে সমবেত করে 90 গণঅভ্যুত্থান ওনার কারণে হয়েছে, অন্য কোনো কারণে হয় নাই। বেগম খালেদা জিয়ার সততার কারণে, দেশপ্রেমিকের কারণে 90 গণঅভ্যুত্থান হয়েছে। সেই কারণে বাংলাদেশে আপনারা জানেন, শোনেন নাই, সেদিন দমদম এয়ারপোর্টে শেখ হাসিনাকে জিজ্ঞাসা করেছিল
আপনার প্রতিদ্বন্দ্বী বেগম খালেদা জিয়া কটি আসন পেতে পারে? শেখ হাসিনা সদর্পে বলেছিলেন 10টি আসন পেলেও পেতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ ধানের শীষকে ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলেন, ঠিক কিনা? আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1970 নির্বাচনের পরে যারা বাংলাদেশের সেদিন ক্ষমতায় যাওয়ার কথা ছিল তারা পাকিস্তানিদের সাথে আলাপ আলোচনা করেছেন। 25 তারিখ মধ্যরাত্রিতে, কালো রাত্রিতে পাক হানাদার বাহিনী যখন নিরস্ত্র বাঙালিদের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে, সেদিন যারা বাংলাদেশের মানুষকে স্বাধিকারের স্বপ্ন দেখিয়েছেন, তাদের নেতা শেখ মুজিব আত্মসমর্পণ করেছিলেন পাকিস্তানিদের কাছে, আর আওয়ামী লীগের নেতারা আত্মগোপন করে ভারতে পালিয়ে গেছিলেন, ঠিক কিনা? সেদিন 25 তারিখ মধ্যরাত্রির পরে 26 তারিখ বিপ্লব ময়দানে দাঁড়িয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বললেন, রিভোল্ট, আমরা বিদ্রোহ ঘোষণা করলাম, এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তা কর্নেল জাঞ্জুয়াকে হত্যা করে 27 তারিখ চট্টগ্রাম কেন্দ্র থেকে বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের সেদিন মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। আওয়ামী লীগ কোন দিক নিষেধ দিতে পারে নাই, শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেয় নাই। আজকে তাই আমি বলতে চাই, একটা ঐতিহাসিক, এখানে মনিরুল্লাহ চৌধুরী সাহেব আছেন, বীর মুক্তিযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম সাহেব আছেন। সেদিন 17 এপ্রিল আম্রকাননে তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। তাকে সেদিন দেশি বিদেশি সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন, মাননীয় প্রধানমন্ত্রী, কিসের উপর ভিত্তি করে আপনি আজকে প্রধানমন্ত্রী হলেন? উনি সুস্পষ্টভাবে বলেছিলেন, কেন আপনারা শুনতে পারেন নাই, চট্টগ্রাম কালুঘাট বেতার কেন্দ্র থেকে আমাদের তরুণ মেজর জিয়া রহমান স্বাধীনতার যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণার ধারাবাহিকতা আজকে আমার মন্ত্রিসভা গঠিত হয়েছে। সেই কারণে আওয়ামী লীগ তাজউদ্দিন সাহেবকে মূল্যায়ন করে না, আওয়ামী লীগ তাজউদ্দিন সাহেবের নামটি নিতে লজ্জা করে। আজকে আমরা বলতে চাই, বাংলাদেশের ইতিহাস হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মহান ঘোষণা দিয়েছেন। আরেকটি দিন আমি এখানে বলতে চাই, সেই দিনটি হলো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে চলে গেলেন। উনি একটি চিরকুট পাঠিয়ে ওনার সহধর্মিণী বেগম খালেদা জিয়াকে বললেন, গেরিশন থেকে যেভাবে পারো 2টি বাচ্চাকে নিয়ে তোমার কোন আত্মীয় স্বজনের বাসায় চলে যাও। উনি এখান থেকে অনেক কষ্ট করে ঢাকা এসে সিদ্ধেশ্বরীতে একটি বাসায় আশ্রয় গ্রহণ করলেন। 2টি নাবালক সন্তান তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো। 1971 সালের 22 জুলাই পাক হানাদার বাহিনী তাকে তার 2টি নাবালক সন্তান সহ গ্রেপ্তার করে ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে যান। যদি দেশ স্বাধীন না হতো তাহলে বেগম খালেদা জিয়া মুক্তি পেতেন না। সেই কারণে বেগম খালেদা জিয়া হচ্ছেন বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা, অন্য কেউ নয়। আরেকটি দিন আমি আপনাদের সামনে বলতে চাই, মহিউদ্দিন সাহেব গবেষক অত্যন্ত একটি বই লিখেছেন। উনি লিখেছেন, বেগম ফজিলাতুন্নেসা মুজিব আনোয়ার হোসেন মঞ্জু মানিক মিয়ার বাসায় বৈঠক করে রাউফ আরমানের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গভর্নর হাউসে গেলেন। তার কন্যা শেখ হাসিনার সন্তান বাবা কি করবেন, প্রসব সম্ভাবনা। সেদিন রাউফ আরমান আলীর সাথে গভর্নর হাউসে গেলেন। ওনার জামাই ডক্টর ওয়াজিদ সহ গিয়ে আলাপ আলোচনা করে এসে ঢাকা মেডিকেল কলেজের ভিআইপি ক্যাবিনে শেখ হাসিনাকে নিয়ে আসেন ফজিলাতুন্নেসা মুফতি। এই ডক্টর সুপ্রিয়া ওয়াদুদ তখন ঢাকা মেডিকেলের গাইনি বিভাগের প্রধান, তার অধীনে ভর্তি করা হলো। 1971 সালের 27 জুলাই পাক হানাদার বাহিনীর সর্বাত্মক সহায়তায়, তাদের আতিথ্যতায় বেগম মুজিব তার কন্যা শেখ হাসিনার পুত্র সন্তান জন্ম দেওয়ার ব্যবস্থা করেছিলেন, এবং সেদিন শেখ হাসিনা তার সন্তান সজীব ওয়াজেদের জন্ম দিয়েছেন। কোথায়? ঢাকা মেডিকেল কলেজের ভিআইপি ক্যাবিনে। এ হচ্ছে তাদের মুক্তিযুদ্ধের ইতিহাস। এক আওয়ামী লীগ পরিবারের একটি ব্যক্তি যদি কোথাও রণাঙ্গনে যুদ্ধ করে থাকে, তাহলে আমি বাংলাদেশ থেকে হিজরত করে যাব, রাজনীতি করব না। শেখ মুজিব এবং তার পরিবারের কোন লোক মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই। বিগত 17টি বছর মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে, মুক্তিযুদ্ধকে ধারণ করে এই কুমিল্লার এই লাকসামের কৃতি সন্তান সাইফুল ইসলাম হিরো, লাকসামের জমিদার, তাকে গুম করে হত্যা করেছেন। তার ফুফাতো ভাই হুমায়ুন কবির আমাদের পৌর বিএনপির সভাপতি ছিলেন, তাকেও গুম করেন। তাদের 2টি সন্তান আজকে মঞ্চে উপস্থিত আছেন। আমি লাকসামে আমি আহত হয়েছি, আমি সে কথা বলতে চাই না। হাজার হাজার 20,000 নেতা কর্মীকে শেখ হাসিনা আমাদের হত্যা করেছেন।
2000 নেতা কর্মীকে গুম করেছেন। ইলিয়াস আলী, চৌধুরী আলম হিরো এবং আপনার সাইফুল ইসলাম হিরুল সহ হুমায়ুন সহ অসংখ্য নেতা কর্মীকে গুম করেছেন, তাদের হদিশ এখনো পাওয়া যায়নি। তাই আমরা বলতে চাই 17 বছর আমরা শেখ হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের নেতার নেতৃত্বে হয় আমরা জেলখানায় ছিলাম, না আমরা কোর্টের বারিন্দায়, না আমরা গুম হয়েছি, গায়েব হয়েছি, না আমাদের পুঙ্গত্ব বরণ করেছি। 65 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে আমাদের মামলা আছে, ঠিক কিনা? বিএনপির এমন কোন নেতা কর্মী নেই যার বিরুদ্ধে মামলা দেয় নেই, যার বাড়িতে হামলা হয় নাই। আমরা আমাদের বাবার জানাজা পড়তে পারি নাই, আমরা আমাদের মায়ের জানাজা পড়তে পারি নাই, বোনের বিয়েতে অংশগ্রহণ করতে পারি নাই। বিদেশ থেকে এসে বাবা মার সাথে সাক্ষাৎ না করে ঢাকায় সাক্ষাৎ করে বা চিটাগাঙ্গে সাক্ষাৎ করে আবার চলে গেছে। আবার বিদেশ থেকে ভয়ে 15 বছর কেউ এই দেশে আসে নাই, ঠিক কিনা? তাই আমরা বলতে চাই, এই 17 বছর আমরা এই রাস্তা তৈরি করেছি। এই 15 দিন 16 দিনে এই আন্দোলন হয় নাই। আমাদের এই আন্দোলনে 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত এই 1400 মানুষ শহীদ হয়েছেন। এর মধ্যে 862 জন বিএনপির নেতা কর্মী, ঠিক কিনা? বাংলাদেশের আন্দোলনের বেগম খালেদা তারেক রহমান আর মির্জা ফখরুলের অবদানকে অস্বীকার করার কোন জো আছে? আমরা প্রথম সারির বৃহত্তম রাজনৈতিক দল, আগে আমাদের সাথে আলাপ করতে হবে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশের 42টি রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে 31 দফা প্রণয়ন করেছেন। 2006 মাস আগে, 2 বছর 6 মাস আগে এই 31 দফা জাতির সামনে উপস্থাপন করেছেন। এই 31 দফায় এমন কোন দফা নাই যে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো মেরামত, রাষ্ট্র সংস্কারের এর বাইরে কোনো দফা থাকতে পারে। তারপর আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন, আপনারা যদি আপনাদের কোনো পরামর্শ থাকে, আপনাদের যদি যোগ্য কোনো পরামর্শ থাকে, আমরা সেটা গ্রহণ করব। আপনি বলেছেন, আমরা যদি 250 সিটও পাই, তারপর আমরা এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাই না। আর যারা আন্দোলন সংগ্রামে ছিল, হাসিনা বিরোধী আন্দোলনে ছিল, আমরা সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করব। না হলে শেখ হাসিনা রাষ্ট্রের যে ক্ষতি করেছেন, 27 লক্ষ কোটি টাকা লুণ্ঠন করেছেন, মেগা প্রজেক্টের নামে দেশকে লুণ্ঠন করেছেন, 5টি করিডোর দিয়ে ভারতের কাছে, 3টি বন্দর দিয়ে এবং 1টি রেল লাইন দিয়ে এবং আদানিকে বিদ্যুৎ লাইন দিয়ে বাংলাদেশকে চিরতরে ভারতের কাছে করদ রাজ্যে পরিণত করার বন্দোবস্ত করেছিলেন শেখ হাসিনা। এর থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে অন্য কোনো বিকল্প নেই। জাতীয় নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে যারা সরকারে আসবে তারাই এই রাষ্ট্রকে মেরামত করতে পারবে। আমাদের মাননীয় মহাসচিব 17 তারিখ তিস্তার পারে গিয়েছিলেন। উনি ছিলেন লালমনিরহাটে, আমি গিয়েছিলাম গাইবান্ধার সুন্দরগঞ্জে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই তিস্তা প্রমত্ত তিস্তা, আজকে ধুধুর বালুচর, এই তিস্তাকে যদি বাঁচাতে হয় তাহলে আপনাদের সেখানকার মানুষের দাবি, আমি সেখানে বলেছি, আপনার লক্ষ কোটি মানুষ যদি এখানে তিস্তার পানিতে শুয়ে থাকেন, কোনো লাভ হবে না। যদি জাতীয় নির্বাচনের মাধ্যমে যদি নির্বাচিত সরকার না আসে, তাহলে তিস্তারে মেগা প্রজেক্ট পাস করতে পারবে না, আপনাদেরও সুখ দুঃখ দূর হবে না। তাই আজকে বাংলাদেশের মানুষ কে আছে, বেগম খালেদা জিয়া কখন সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসবেন? আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা মোতাবেক উনি যে কথা বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কোন স্থানীয় সরকার আগে হবে, এটা বিএনপি কখনো মেনে নেবে না। আগে জাতীয় সরকার, আগে নির্বাচন হতে হবে। সেই নির্বাচনের রোড ম্যাপ আপনাদের দিতে হবে। যেমনি ভাবে বিচারপতি শাহাবুদ্দিনকে আজীবন বাংলাদেশের মানুষ স্মরণ রাখবে, ডক্টর ইউনূস আপনিও যদি রোড ম্যাপ দিয়ে দেন, আপনি যদি জাতীয় নির্বাচনের রোড ম্যাপ দিয়ে দেন, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে যান, আপনাকেও বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ শ্রদ্ধার চোখে দেখবে। এর বাইরে গেলে কিন্তু আপনারও 65 লক্ষ এখানে মহাসচিব আছেন, উনি যদি ডাক দেন তারেক রহমান, এই 65 লক্ষ আসামি, যারা মামলার আসামি, তারা যদি একদিন ঢাকা শহরে যায়, ঢাকা শহর অচল হয়ে যাবে, আপনার পালাবারও জায়গা। তাই আমরা বলতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা, 2-1 নাবালক উপদেষ্টার কথা মতো আপনি বিপদগ্রস্ত হবেন না। আপনি সঠিক পথে চলবেন, যাতে আপনার সাথে আছে, আমরা আপনার সাথে আছি। আমি আমার বক্তব্য আর বিশেষ বাড়াবো না। পরিশেষে এই লাকসামের মানুষ আজকে উন্মুক্ত ময়দানে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছেন। একটি উপজেলায় এত মানুষ হতে পারে
এর কারণ হলো এখানকার সবচেয়ে বেশি মানুষ নির্যাতিত হয়েছেন, সেই কারণে আজকে এখানে এত মানুষ উপস্থিত হয়েছেন। এই নির্যাতনের এখানে আজিম সাহেব দুটি সুন্দর কথা বলেছেন। লাকসামের মানুষ, মনোহরগঞ্জের মানুষ ধর্মবিরোধ ধর্মান্ধ নয়, ঠিক কিনা? আমরা আজকে একটি রাজনৈতিক দলের কথা বলতে চাই। যারা ৭১কে স্বীকার করে না তারা বাংলাদেশের নাগরিক নয়, তাদের ভোট চাওয়ার অধিকার নেই। তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণাকে তারা অস্বীকার করতে চায়, রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের অস্বীকার করতে চায়, ৩০ লক্ষ শহীদের রক্তকে অস্বীকার করতে চায়। যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বীকার করে না তারা বাংলাদেশে ভোট চাওয়ার অধিকার তাদের নেই, তাদেরকে ভোট চাওয়ার কোনো অধিকার নেই। অতএব আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, এখানে শেখ হাসিনার একটি কথা আমার এখন মনে পড়ে গেল। ক্ষমতা ছাড়ার 1 বছর আগে, পালাবার আগে উনি কৃষক লীগের একটি সমাবেশে অত্যন্ত আক্ষেপ করে উনি বললেন, আপনারা বলেছেন ভোর রাত্রি পর্যন্ত বঙ্গবন্ধু যেখানে আমরা আছি সেখানে, কিন্তু আমার বাবার লাশ 32 নম্বরের সিঁড়িতে পড়ে রইল, আপনারা কেউ উঁকি দিয়ে দেখলেন না, একটা আওয়ামী লীগের লোক আমরা কেউ খুঁজে পায় নাই। আমার বাবার লাশ 32 নম্বর সিঁড়িতে পড়ে রইল, আর আওয়ামী লীগের নেতারা গিয়ে শপথ গ্রহণ করলেন। আর একটি কথা উনি বলেছেন, আমার বাবা যে কাফনের কাপড় বিলি করতেন সেই কাফনের কাপড় দিয়ে আমার বাবার দাফন হয়েছে, বাংলা সভা দিয়ে 5 জন লোক জানাজায় অংশগ্রহণ করেছে। এখানে একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপদগামী সৈনিকদের দ্বারা শহীদ হয়েছিলেন। ওনার মৃত্যু সংবাদের পরে সমগ্র বাংলাদেশের 10 কোটি মানুষ সেদিন চোখের পানি ফেলেছেন। মুসলিম বিশ্বে 7 দিন ব্যাপী শোক পালিত হয়েছে, বাংলাদেশে 40 দিন ব্যাপী শোক পালিত হয়েছে। ওনার লাশ যখন ঢাকায় আসেন সেদিন সমগ্র ঢাকা শহর একটি জানাজার শহরে পরিণত হয়েছিল। 1450 বছর আগে ইসলাম ধর্ম প্রবর্তিত হওয়ার পর আজ পর্যন্ত কোন মুসলমান বা কোন মুসলমান রাষ্ট্রনায়কের ভাগ্যে তো কোটি কোটি মানুষের জানাজা জোটে নাই। জানাজার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শতাব্দীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন, খাঁটি দেশপ্রেমিক ছিলেন, একজন খাঁটি মুমিন মুসলমান ছিলেন। তাই ওনার এই গঠিত দল যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, যারা বলে অমুক দল করলে আপনি বেঁচতে যাবেন, এর থেকে সেরা কিছু হতে পারে না আছে। আমরা মুসলমান হিসাবে এটা বিশ্বাস করি। অতএব ধর্ম নিয়ে যারা বিশ্বাস করে তাদের কথা কান দেবেন না, তাদের সাথে কোনো সহযোগিতা করবেন না। একমাত্র বাংলাদেশের রাজনৈতিক দল হচ্ছে শহীদ প্রেসিডেন্ট বিসমিল্লাহির রহমানির রহিম বিশ্বাস, ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা এবং আমার জাতির সত্তার যে সংকট মোচন করে বাংলাদেশি জাতীয়তাবাদ এটা সংযোজন করেছিলেন। এটাই হচ্ছে বাংলাদেশের পরিচয়, এটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, এটাই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অতএব আমি আর বক্তব্য বাড়াবো না, আমাদের মহাসচিব বক্তব্য রাখবেন, সেই কারণে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। এই বলে আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমাদের প্রতি যে দিক নির্দেশনা দেবেন সেই দিক নির্দেশনা মোতাবেক আমরা অক্ষর অক্ষরে পালন করব এবং উনি দেশে অতি শীঘ্রই ফিরে আসবেন। বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য, ঠিক কিনা? আমি আবারও বলছি, এই লাকসাম, এই সংসদীয় এলাকায় মনোহরগঞ্জ লাকসামে বিএনপি যাকে ভোট দেবে, যাকে নমিনেশন দেবে, তাকে ধানের শীষ দেবে, তাকে আপনারা নির্বাচিত করবেন আর দলের মধ্যে কোনো বিভেদ থাকবে না। ঐক্য ছাড়া আমাদের প্রিয় নেতা তারেক রহমানও বলেছেন, ঐক্য ছাড়া কোনো সমস্যার সমাধান হবে না। আজকে আমাদের ঐক্যের ফাটলের মধ্য দিয়ে অন্যরা ঢোকার চেষ্টা করছে, এই ছিদ্র আমরা হতে দেব না। অতএব আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে দল পরিচালনা করব। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, এখন বক্তব্য রাখবেন দীর্ঘ 25 বছর লাকসাম মনোহরগঞ্জের নির্যাতিত নিপীড়িত মানুষের আশ্রয়স্থল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী শিল্প বিষয়ক সম্পাদক লাকসাম
জননেতা আবুল কালাম এখন বক্তব্য রাখবে। নেতা আছে কঞ্চি নেতা জোরের বাম লাকসামে মনিরগঞ্জে নেতাকে জোরের বাম আরো জোরে জনসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লাকসাম মনোরঞ্জ এবং লাকসাম পৌরসভা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন। প্রধান বক্তা হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব বরকতুল্লাহ বুলো উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব মনিরুল চৌধুরী উপস্থিত আছেন। বিশেষ বক্তা হিসাবে লাকসাম মনোরঞ্জনের মাটি ও মানুষের নেতা সাবেক সংসদ সদস্য জনাব কর্নেল আনোয়ার আজিম উপস্থিত আছেন। কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব সেলিম ভূঁইয়া উপস্থিত আছেন। কুমিল্লা দক্ষিণের সদ্য নির্বাচিত আহ্বায়ক সংগ্রামী জননেতা জনাব জাকারিয়া তাহের সুমন উপস্থিত আছেন। কুমিল্লা দক্ষিণের সাবেক আহ্বায়ক ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব হাজী আমিনুর রশিদ আছেন। উপস্থিত আছেন শেখ ফরিদউদ্দিন প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল। উপস্থিত আছেন মোহাম্মদ মোস্তাক মিয়া সহ সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। উপস্থিত আছেন সৈয়দ জাহাঙ্গীর আহমেদ সদস্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। উপস্থিত আছেন অ্যাডভোকেট হেনার উদ্দিন সদস্য বা বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে ইফতাদুল বারী আবু আহ্বায়ক কুমিল্লা মহানগর। উপস্থিত আছেন জনাব আখতারুজ্জামান সরকার আহ্বায়ক কুমিল্লা জেলা উত্তর। উপস্থিত আছেন জনাব আশিকুর রহমান ওয়াসিম ডিপি সদস্য সচিব কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি। উপস্থিত আছেন ইউসুফ মোল্লা টিপু সদস্য সচিব কুমিল্লা মহানগর বিএনপি। উপস্থিত আছেন জনাব AFM তারেক মুন্সি সদস্য কুমিল্লা উত্তর জেলা বিএনপি। উপস্থিত আছেন আমিরুজ্জামান আমির যুগ্ম আহ্বায়ক কুমিল্লা জেলা বিএনপি। উপস্থিত আছেন আমাদের ঢাকা উত্তরের মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব কফিলউদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ এবং কুমিল্লা ঢাকা থেকে আগত অনেক নেতৃবৃন্দ। আমরা সময়ের অভাবে আপনাদেরকে বক্তৃতা দিতে পারি না বলে আমরা দুঃখ প্রকাশ করছি। এবং উপস্থিত লাকসাম মনোরঞ্জ থেকে আগত আমার প্রাণপ্রিয় নেতা কর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে এই বিশাল জনসভায় আমি মাননীয় প্রধান অতিথি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় 2,500 নেতা কর্মী গুম খুন হয়েছে।
তার মধ্যে শীর্ষে লাকসাম থানা উপজেলা বিএনপি আমাদের গুম হওয়া দুই নেতা সাইফুল ইসলাম হিরো এবং হুমায়ুন পারভেজ এর দুই সন্তান আজকে এই মঞ্চে। তার বাবা যখন গুম হয় তখন তারা 12 বছরের শিশু। আজকে শিশু থেকে আমরা তাদেরকে রাজনীতি শিখে আমরা তাদেরকে আজকে মঞ্চে সম্মান দিয়েছে। প্রধান অতিথির কাছে আহ্বান, আগামী দিনে দল যখন ক্ষমতা আসবে তারা যদি তাদের উপযুক্ত সম্মান এবং মর্যাদা পায়। আর আমাদের লাকসাম এবং মনোরগঞ্জের বিএনপিতে আমাদের কোনো ভেদাভেদ নাই। আমি সব সময় বলি কর্নেল আজিম আমার বড় ভাই, আজীবন বলবো আমার বড় ভাই। এবং আমি মাননীয় প্রধান অতিথির সম্মতি হওয়ার পরে প্রথম আমি কর্নেল আজিম সাহেবের বাসায় গেছি ওনাকে দাওয়াত দেওয়ার জন্য। তারপরে আমি অন্যান্য অতিথিদেরকে আমি দাওয়াত দিছি। আমি একটি কথাই বলতে চাই, আমাদের লাকসাম মনোরগঞ্জের বিএনপিতে কোনো ভেদাভেদ নাই। আমি একজন কর্মী হিসাবে জনাব তারেক রহমান আমাকে এই নির্বাচনী এলাকার দায়িত্ব দিয়েছেন দল গুছানোর জন্য। আমাকে দল গুছানোর দায়িত্ব দিয়েছেন, কোন গ্রুপিং করার জন্য দায়িত্ব দেন নাই। আমি কোন গ্রুপিং এর রাজনীতি বিশ্বাস করি না। সেই জন্য আমি কর্নেল আজিমকে সব সময় বলি, এখনো বলি, মৃত্যুর আগ পর্যন্ত বলবো, কর্নেল আজিম আমার নেতা, আমার বড় ভাই। ভাই আমার আজকে লাকসামে মনোহরগঞ্জে এই যে সন্ত্রাসী তাজুল ইসলামের বাহিনী কিছু গরম খুনের চিত্র আমরা আমাদের স্টেজের বাম পাশে আমরা চিত্র প্রদর্শনী করেছে। যারা বাম পাশে দাঁড়িয়েছেন স্টেজের উপরে তাদেরকে বসে যাওয়ার জন্য বলছি। আমি মাননীয় প্রধান অতিথি প্রধান বক্তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বাম দিকে তাকিয়ে দেখেন আমরা কিছু আমাদের নেতা কর্মী যারা খুন হয়েছে, যারা নির্যাতিত হয়েছে, যাদেরকে খুন করেছে, তাদের মধ্যে অন্যতম ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরকতুল্লাহ ভুলু এবং ভাবি মিসেস বরকতুল্লাহ ভুলু গুম হয়েছে। সাইফুল ইসলাম হিরো এবং হুমায়ুন কবির পারভেজ সহ অসংখ্য নেতা কর্মী নির্যাতনের চিত্র। এই চিত্রে বরকতুল্লাহ ভুলুর চোখ শুদ্ধ দেখা যাচ্ছে না, রক্ত মাখা সারা শরীর। কুমিল্লার টাউন হল ময়দানে বলেছিলাম, বরকতুল্লাহ ভুলু ভাই আপনার এই রক্তের প্রতিশোধ না নিয়ে ঘরে ফিরে যাব না। আজকে এই স্টেডিয়ামে বরকতুল্লাহ ভুলু ভাইয়ের দৃষ্টি আকর্ষণ বলতে চাই, লাকসাম মনোরগঞ্জের মানুষ প্রতিশোধ দেওয়ার জন্য আজও জেগে আছে এবং আজীবন জেগে থাকবে এই প্রতিশোধ না নেওয়া পর্যন্ত। 5ই আগস্টের পরে বৈষম্যবাদী ছাত্র জনতার আন্দোলনে দেশ যখন স্বাধীন হয়েছে আমরা তাদেরকে খুঁজেছিলাম, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তাজুল ইসলাম এবং তার দোসররা সেই ইন্ডিয়া দিয়ে পলায়ন করেছে। আমরা যদি মরেও যাই আমাদের উত্তরসূরি আজকে আপনারা যারা আছেন তারা কিন্তু তাদের কথা মনে রাখবেন, তাদেরকে কিন্তু ভুল করবেন না, তাদেরকে ক্ষমা করা হবে না, ক্ষমা আমরা করব না। আমরা এই প্রতিশোধ লাকসামের মাটিতে নিব ইনশাআল্লাহ। আমি আমার সময় সংকীর্ণ, আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। মাননীয় প্রধান অতিথির বক্তব্য শুনব। আমি পরিশেষে আপনাদেরকে আমার ভাই হিসাবে সম্মান দিয়েছেন, আজীবন দিব। আমি শুধু একটা কথা সবসময় বলে, আমাদের দল অনেক আরো রাস্তা ফেরতে হবে। আমি মাননীয় প্রধান অতিথির
দৃষ্টি আকর্ষণ বলতে চাই, লাকসা মনোরগঞ্জে এই 5 আগস্ট স্বাধীনতার পর কোন ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাজি হয় নাই, আগামী দিনেও হবে না ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন? আমরা সবাই ওয়াদাবদ্ধ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। তারপরে আমাদের যারা মিডিয়া ভাইরা আছেন, যারা আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছে এবং আমাদের কর্মী যারা আছেন, কর্মী ভাইদেরকে এই সুশৃঙ্খল আয়োজনের জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনি প্রধান অতিথির নামের ঘোষণা দেন। প্রধান অতিথির নামের ঘোষণা দেন। প্রধান অতিথির নামের ঘোষণা দেন। প্রিয় ভাইরা, এখন বক্তব্য নিয়ে আসেন আজকের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব, সজ্জন রাজনীতিবিদ, বিশ্বনন্দিত রাজনীতিবিদ জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। লাকসামবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা তুলতেছি স্যার একটু না দিলে স্যার আমরা জোর তুলতে পারবো, একটু পিছাতে হবে ভাই, আমি পারি না তো, আমাকে একটু পিছিয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে লাকসামের বিএনপির এই জনসভার মহাসমুদ্রের সংগ্রামী সভাপতি, আপনাদের প্রিয় মানুষ, যিনি দীর্ঘ ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সহ্য করে আপনাদের লাকসামবাসীর সঙ্গে একসাথে রয়েছেন আমাদের প্রিয় মানুষ জনাব আবুল কালাম, আমাদের মাঝে আজকে এখানে উপস্থিত আছেন। ভাই, তোমরা যখন তখন ওই করার তাড়ি দাও কেন? কারণ নাম বললেই তাড়ি দিয়ে দিতে হবে, তাহলে ঠিক হবে না। আগে কথাটা শোনো। আমরা অনেক দূর থেকে আসছি তোমাদের সঙ্গে তো একটা কথা বলার জন্য। আমাদের এখানে বরকতুল্লাহ মুনু সাহেব আছেন, তিনি প্রায় অনেকক্ষণ কথা বলে আপনাদের সঙ্গে কথা বলেছেন। আমাদের মনিরুল চৌধুরী সাহেব আছেন, তিনি কথা বলেছেন। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, তারা কথা বলেছেন। জেলা নেতৃবৃন্দ আছেন, তারা কথা বলেছেন। লাকসামের নেতৃবৃন্দ কথা বলেছেন। আপনারা কি দয়া করে আমাকে একটু কথা বলার সুযোগ দেবেন? কিন্তু এইভাবে যেভাবে আপনারা এখানেই কথা বলছেন, হইচই করছেন, তাতে আমার পক্ষে কথা বলা সম্ভব হবে না। প্লিজ, এই থামেন না। আপনারা কি করছেনটা কি ব্যাপারটা কি? আপনাদের সমস্যা নেই, আপনাদের সমস্যা কি? সমস্যা কি? হয়ে করলে হবে না। কেন কেন চিৎকার করছে তোমরা? প্লিজ ভাই, প্রিয় ভাইয়েরা, আজকে আমি যখন আপনাদের সামনে দাঁড়িয়েছি, তখন বাংলাদেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। এই ক্রান্তিকালটা কিসের?
না ভাই, আপনারা করেন মিটিং, এইভাবে ঐক্য করলে তো আমার মিটিং করা সম্ভব। তোমরা যে এইভাবে তোমরা কথাবার্তা বলতে থাকো, কি সমস্যা কি? ওরা ছবি নেবে না? ওরা তো কাজ করতে আসছে কেন? মিডিয়ার লোক, তারা ছবি নেবে তো। তোমরা একটুও ধৈর্য ধরবে না। এইভাবে তো তোমরা বিজয় অর্জন করতে পারবে না। অনেক কষ্ট করেছো, অনেক প্রাণ দিয়েছ। প্লিজ আপনি ভাই এই যে থামেন, এখন থামেন, দয়া করে থামেন সবাই। আপনারাও থামেন, আপনারাও থামেন। আমাদের ধৈর্য খুব কম, ধৈর্য বাড়াতে হবে। প্রত্যাশা অনেক বেশি, কিন্তু ধৈর্য নাই। দয়া করে ধৈর্য ধরে থামেন। ঠিক আছে, থাকুক না, কি করবেন? কিন্তু আপনি করতে থাকেন, আমার তো সময় শেষ হয়ে যাবে, সময় নাই। আমাদের দিকে কথা বলছি, আপনাদের বলছি যে আজকের সময়টা কিন্তু একটা ফ্যাসিবাদ গোটা বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। সেইখান থেকে এখন আমরা একটা নতুন জায়গায় এসেছি। আমরা সবাই মিলে, ছাত্র, জনগণ সবাই মিলে আমরা একসাথে একটা অভ্যুত্থান ঘটিয়ে এই ফ্যাসিস্ট হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি, তাই না? নাকি? তো সেই যে পালিয়ে চলে গেছে, এখন তো সরকার একটা করা হয়েছে, তাই না? সরকার না থাকলে দেশ চলবে? তো সেই সরকারটা কাজ শুরু করেছে, আমরা সবাই মিলে থেকে সমর্থন দিচ্ছি। এই সময়ে আমরা যদি সঠিকভাবে চলতে না পারি, এই সময় যদি আমরা খুব ধৈর্য হারাই ফেলি, এই সময় আমরা যদি এই সরকারকে সমর্থন না দেই, তাহলে এই সরকারকে সমর্থন না দেই, তাহলে কি সরকারটা কাজ করতে পারবে? এই সরকারকে সমর্থন দিয়ে আমরা এখন পর্যন্ত তাদেরকে সমর্থন দিচ্ছি। বন্ধুরা, আপনাদের এখানে আসার আগে বারবার আমার বলা হয়েছে যে রাকসাম সেই এলাকা, যে এলাকাতে মানুষ সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আওয়ামী লীগের হাতে, তাই না? আর আপনাদের মন্ত্রী ছিল, মন্ত্রী তাজুল ইসলাম, তাই না? তার অত্যাচারে, তার নির্যাতনে এই এলাকার মানুষ তারা এখানে আসতে পারত না। বাড়িঘর ভেঙে দিত, মহিলাদেরকে উপর দিয়ে তুলে নিয়ে যেত, এবং ঘরের মধ্যে যা কিছু সরঞ্জাম থাকতো সবকিছুকে ভেঙে ফেলে দিত। একটা ত্রাস, একটা রীতিমতো একটা ভয়াবহ একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল, তাই না? সেই তাজুল ইসলাম এখন কোথায় বলেন? পালিয়েছে, তাই না? কোথায় পালিয়েছে তাও জানে না। ওকে নিজের ঘর থেকে ঢুকেছে না ভারতে গেছে তাও আমরা জানি না, তাই না? এই হয়, যারা অন্যায় অত্যাচার করে, নির্যাতন নিপীড়ন করে মানুষের উপরে, তাদের পরিণতি এইরকমই হয়। ওই হাসিনার মতো পালিয়ে যেতে হয়, তো তাজুল ইসলামের মতো পালিয়ে যেতে হয়, তাই তো? বন্ধুগণ, এই অবস্থাতে আমরা এখন একটা ভালো জায়গায় যেতে চাই। আমরা একটা সুন্দর দেশ তৈরি করতে চাই। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন 1971 সালে, একটা সমৃদ্ধ, সুখী, গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবার জন্য আমাদের স্বপ্ন ছিল তাই। এই যেখানে বসে আছেন, এখানে মনোরম চৌধুরী সহ অনেকে, যারা আমরা 1971 সালে যুদ্ধ করেছিলাম, সেই যুদ্ধে দেশের স্বাধীনতার জন্য, সেই যুদ্ধ দেশের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য আমরা চেষ্টা করেছি, দেশ স্বাধীন করেছিলাম। দুর্ভাগ্য আমাদের, পরবর্তীতে যে শাসকেরা আসলো, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, তারা আমাদেরকে সেই দেশ আমাকে উপহার দিতে পারে না। এবং আরো ভয়াবহ, তার মেয়ে গত 15 বছরে এই দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে।
আমাদের পার্লামেন্টকে ধ্বংস করেছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের বিচারালয়কে ধ্বংস করেছে, হাইকোর্ট ধ্বংস করেছে, সুপ্রিম কোর্ট ধ্বংস করেছে, আমাদের প্রশাসন তাকেও ধ্বংস করেছে। এই হাসিনা এই কাজটা করে দিয়ে গেছে। আপনারা বলেন যে বিগত বছরগুলোতে আপনারা কেউ ভোট দিতে পারছেন? 3টা ভোট হয়েছে না? 3টে ভোটে কেউ ভোট দিতে পারেন না। চেয়ারম্যান ভোট হয়েছে, উপজেলা ভোট হয়েছে, আপনার কেউ পারেননি দিতে। হাসিনা সেটাকে ধ্বংস করে দিয়েছিল। ভোটের কিন্তু দরকারই ছিল না। ভোটের আগে রাত্রে সিল মারি সব ঠিকঠাক করে আওয়ামী লীগকে ঘোষণা করে দিয়েছে একবার, তাই না? আর কি করেছে? 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে দিয়ে সরকার গঠন করছে। আর সর্বশেষ এই 24-এর 5 তারিখে 5ই জানুয়ারি যে নির্বাচন করলো, সেই নির্বাচনটা কি জানো? কি আপনারা কি বলেন নির্বাচনকে? নিজেরা না, নিজেরা ডামি ইলেকশন বলে না সবাই? ডামি ইলেকশন, অর্থাৎ আওয়ামী লীগই ক্যান্ডিডেট, প্রতিপক্ষ আওয়ামী লীগ, এই নির্বাচন সে করেছে। অর্থাৎ আমার দেশের যে নির্বাচন ব্যবস্থা তাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। বন্ধুগণ, সেই বাংলাদেশকে ফিরিয়ে পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি একটা স্লোগান দিয়েছিলেন। সেই স্লোগানটা কি ছিল মনে আছে আপনাদের? টেক ব্যাক, টেক ব্যাক। এই স্লোগান তারেক রহমান সাহেব দিয়েছিলেন, তাই না? আরেকটা স্লোগান দিয়েছিলেন, ফয়সালা হবে কোথায়? ফয়সালা হবে কোথায়? সেই রাজপথেই ফয়সালা হয়েছিল। ওই রাজপথে ছাত্র জনতার পদভারে তারা খেয়ে হাসিনাকে পালিয়ে যেতে পারে, তাই তো বন্ধুগণ? আপনাদের এই রাজসামকে আমি অনেক সম্মান করি। এখানে যে আপনাদের প্রথম যে 2জন মানুষ এখানে গুম হয়, আপনাদের অত্যন্ত প্রিয় নেতা ছিলেন তারা। একজন ডাক নাম হিরো, আর ভালো নাম ছিল সাইদুল ইসলাম, আরেকজন হুমায়ুন পারভেজ, তাই না? তাদের ছেলেরা এখানে দাঁড়িয়ে আছে। ওনারা গুম হওয়ার পরে ওরা যখন প্রথম আমাদের ম্যাডাম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান, তখন ওরা ছোট ছিল। তাদের মা তাদেরকে সাথে করে নিয়ে গিয়েছিল, এবং সেদিন যদি ওদের চেহারা বর্ণনা করতে চাই, আমার চোখ ফেটে এখনো পানি আসছে। এই শিশুগুলো সেদিন তার পিতাকে পায় নাই, এবং তারপরে আজ পর্যন্ত তাদের পিতাকে তারা দেখতে পায় নাই। তারা সবসময় মনে করে, ভাবে যে বোধহয় তাদের পিতা, তাদের বাবা ফিরে আসবে, মাথায় হাত রাখবে তাদের, সেই মাথায় তাদের হাত রাখতে পারে না। এই যে কষ্ট বেদনা, হয়তো একটা না বন্ধুগণ, আমাদের 700 নেতা কর্মীকে, এমপিকে তারা এইভাবে গুম করেছে। সিলেটের ইলিয়াস আলী, আপনারা জানেন যে তাকে ঢাকা থেকে গুম করে ফেলা হয়েছিল, আজ পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়। এইভাবে তারপরে 20,000 নেতা কর্মীকে হত্যা করেছে, খুন করেছে। আমাদের এখানে এমন কোন লোক নাই যার বিরুদ্ধে মামলা নাই। মামলা আছে না? প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা। আজকে আপনাদের ওখানে ব্যানারের ছবি দিয়েছে, সেই ছবি দিয়েছে রাজসাহেবের কারা কারা নির্যাতিত হয়েছেন, কারা গুম হয়েছে, কাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, সেই সবকিছু এখানে আছে। এই শেষ যে আন্দোলনের ছাত্র জনতা একসাথে আন্দোলন করলো, সেই আন্দোলনে প্রায় 2000-এর ওপরের মানুষকে তারা গুলি করে পাখির মতো হত্যা করেছিল। এর মধ্যে আমাদের বিএনপি প্রায় 822 জন ছিল। আজকে আমরা শ্রদ্ধা জানাই, সম্মান জানাই আমাদের হিরু ভাইকে, সম্মান জানাই আমরা পারভেজ ভাইকে, আমাদের ইলিয়াস ভাইকে, আর আমাদের অগণিত মানুষ যারা প্রাণ দিয়েছেন, যারা গুম হয়ে গেছেন, যারা আহত হয়েছেন, তাদের সঙ্গে আমরা শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাই আমাদের অনেক প্রতিষ্ঠাতার স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে। তিনি আমাদেরকে একটা স্বাধীন দেশ দিয়েছিলেন, তিনি আমাদেরকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছিলেন, তিনি আমাদের সামনে একটা সত্যিকার অর্থে সমৃদ্ধ বাংলাদেশ, 2 বেলা 2 মুঠো ভাত খাওয়ার জন্য একটা দেশ তিনি আমাদেরকে দিতে চেয়েছিলেন। আরো শ্রদ্ধা জানাই সেই মহিষী মহিলাকে, আমাদের নেত্রী
দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি কোনদিন অন্যায়ের কাছে মাথা নত করেন না, এবং সেই জন্য তাকে জেলে যেতে হয়েছে। 2 বছর জেলে ছিলেন, তারপর সেখান থেকে হাসপাতালে, তারপর 2 বছর বাসায় কারাবন্দী হয়ে গৃহবন্দী হয়ে থাকতে হয়েছে। কেন? একটা মাত্র কারণ, তিনি হাসিনার সেই ভাগাভাগির নির্বাচন মেনে নেননি, কম্প্রোমাইজের নির্বাচন তিনি মেনে নেননি। সেই খালেদা জিয়াকে, সেই দেশের খালেদা জিয়াকে আমি শ্রদ্ধা জানাই। বন্ধুগণ, আজকে আপনারা পত্র পত্রিকা দেখছেন, আপনারা আবার অনেকে সোশ্যাল মিডিয়া দেখেন না? ইউটিউব দেখেন তো নাকি? ফেসবুক, এর মধ্যে অনেকে অনেক কথা বলে, এখন অনেক বেড়েছে। এমন এমন কথা বলে যে তারাই যেন এই দেশটার জন্য সংগ্রাম করছে, লড়াই করছে, আর আমরা বাংলাদেশে বসে যেন সবাই আপনার বসেছিলাম, তাই না? বিদেশে বসে অনেক ভালো ভালো কথা বলা যায়। দেশে যারা আমরা লড়াই করলাম, যারা সংগ্রাম করলাম, যাদের বুকের রক্ত দিলাম, যাদের মায়ের কাছ থেকে ছেলেকে ছিনিয়ে নিয়ে গেল, ঘরে আসতে পারে না, সেই একটা অবস্থায় আমরা যেন কিছুই করিনি, ভাবখানা এরকম। এখন শুরু হয়েছে নতুন একটা ব্যাপার, যে যা কিছু আছে সব নষ্ট হয়ে যাক, একটা নৈরাজ্য সৃষ্টি হোক, বাংলাদেশে আবার একটা নৈরাজ্যের মধ্যে দিয়ে চলুক। আমরা সেটা চাই না। আমরা চাই যে এই সরকার সফল হয়ে সফলতার সঙ্গে তারা একটা নির্বাচনের ব্যবস্থা দিই। আমি একটা কথা জিজ্ঞেস করি ভাই, এই যে সংস্কার 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 বলছি না, আমরা বলছি, আমরা আবার 31 দফা বলছি সংস্কারের কথা, তাই না? সরকার বলছে সংস্কারের জন্য 6টা কমিশন বানাইছে। আচ্ছা, সত্যিকার করতে বলেন তো আমাদের সাধারণ মানুষ, তারা সংস্কার কথাটা কতটুকু বোঝেন? বলেন না, বলেন। সরাসরি বুঝি 2 বেলা 2 মুঠো মোটা ভাত, মোটা কাপড়, মাথার উপরে ছাদ, আমার ছেলের অসুখ করে তার চিকিৎসা, তার লেখাপড়ার ব্যবস্থা, এটাই তো সংস্কার বুঝি, তাই নাকি? এটা এনশিওর করেন আমি হচ্ছে সংস্কার। আমরা জানি যে এখন যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থায় আমাদের দেশে খুব একটা শান্তি আসবে না। সেই জন্য আমাদের তারেক রহমান সাহেব 31 দফা কর্মসূচি দিয়েছিলেন, তার মধ্যে সব পরিবর্তনের কথা বলা আছে, যে কিভাবে পরিবর্তন করলে দেশ আরো ভালোর দিকে যাবে। আমি কাউকে দোষারোপ করতে চাই না, শুধু একটা কথা বলতে চাই যে দয়া করে আপনারা দেশের মানুষের দিকে তাকান, দয়া করে দেশকে আর অস্থিতিশীল করবেন না, দয়া করে দেশকে আর নৈরাজ্যের দিকে নিয়ে যাবেন না। এনার্জি কখনো ভালো ফল নিয়ে আসে না, সেটা দেশের মানুষের ক্ষতি করে বসে। আমি ধন্যবাদ জানাতে চাই সেনাবাহিনীর প্রধানকে, যে তিনি ঠিক সময় যখন 5ই আগস্ট সেই সিপাহীদের বিপ্লবের ফলে পালিয়ে গেল আর শেখ হাসিনা, সেই ঠিক সময় তিনি জনগণের পাশে এসে দাঁড়িয়েছেন এবং আমাদেরকে সঠিক পথে যাওয়ার সাহায্য করেছেন। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের অগণিত মানুষকে, যারা সেই সময় একসাথে কাজ করেছেন। ধন্যবাদ জানাতে চাই সকল রাজনৈতিক দলগুলোকে, সেই সময় যারা সমস্ত বিভেদ ভুলে গিয়ে দেশকে রক্ষা করার জন্য, মানুষকে রক্ষা করার জন্য তারা একসাথে এক হয়ে কাজ করেছে। আজকে আমরা বারবার করে একটা কথা বলছি, এই কথাটা অনেকে আমার সমালোচনা করেন। আমরা বলছি যে তাড়াতাড়ি নির্বাচনটা দেন, ভোটটা দেন, তাই না? কেন বলতেছি ভাই? ভোটটা যদি তাড়াতাড়ি হয় তাহলে একটা সরকার আসে, যে সরকারটার পেছনে জনগণ থাকবে, তাই না? আর যদি জনগণ না থাকে তাহলে কি ওটা কাজ করতে পারবে? তাহলে আজকের সরকার যত বড়ই হোক, যত বড় বড় লোকজন একসাথে চলুক, পেছনে জনগণ থাকতে হবে। আমরা সেই কারণে বলেছি যার কাল বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। তার জন্য যতটুকু পরিবর্তন করা দরকার, যতটুকু সংস্কার করা দরকার, সেইটুকু সংস্কার করে ভোট দিন। আজকে দরকার আপনার নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে, ঠিক করতে হবে পুলিশ বাহিনীকে, ঠিক করতে হবে প্রশাসনকে, ঠিক করতে হবে জুডিশিয়াল সিস্টেমকে। এটা প্রায় ঠিক হয়ে আসছে। এটাকে ঠিক করে ভোট দেওয়ার জন্য
ভোটের একটা রোড ম্যাপ, কবে কবে ভোট হবে, কিভাবে হবে, সেটা একটু জানিয়ে দেন জনগণকে। জানিয়ে দিলে অনেক অংশেই আপনার সবাই ঠান্ডা হবে, স্থিরিত হবে। বন্ধুগণ, একটা জাতির একটা মুহূর্ত আসে, আমরা আজকে সবাই কিন্তু অস্থির অবস্থায় আছি, ঠিক জানি না কখন কোথায় কি হচ্ছে, তাই না? বুঝতেও পারছি না। এই জায়গা থেকে আমি অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে, প্রফেসর ইউনূসকে, যে আমরা জাতিকে অনিশ্চয়তার মধ্যে না রেখে দয়া করে খুব দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করব। আর অন্যান্য রাজনৈতিক দলের কাছে অনুরোধ করব, এমন কোন কথাবার্তা বলবেন না যাতে জাতির ঐক্য বিনষ্ট হয়। আমরা রাজনৈতিক দল হিসাবে আমরা দায়িত্বশীল দলের মতো কাজ করতে চাই, করেছি। আমরা অতীতে সরকারে ছিলাম, ইনশাল্লাহ আবার জনগণের ভোটে আমরা সরকারে যাব। সেই জন্যে আমরা মনে করি যে বাংলাদেশকে কোন ঝুঁকির মধ্যে ফেলা উচিত নয়। সেই জন্যই বাংলাদেশকে এখন একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা স্থিতিশীল অবস্থা সৃষ্টি করা প্রয়োজন। আপনাদের এখানে কুমিল্লা, লাকসামে আপনাদের অনেক বড় বড় ব্যবসায়ী আছে, অনেক বড় বড় ব্যবসায়ী। তারা কিন্তু এখন ব্যবসা প্রায় বন্ধ করে ফেলেছে, নতুন আর বিনিয়োগ করছেন না, কারণ তারা নিশ্চিত নন যে এই অবস্থাটা থাকবে না, আরো খারাপ হবে। সেই কারণে তারা বিনিয়োগ করছে না। ফলে কি হচ্ছে, আমার ছেলেরা কিন্তু চাকরি পায় না। চাকরি পাও তোমরা? পায় না। আওয়ামী লীগ তো দেয় নাই, হাসিনার সরকার তো গত 15 বছর ধরে বন্ধ থাকলেই চাকরি দেয় নাই, তাই না? ব্যবসা বাণিজ্য করতে দেয় নাই। আজকে একটা সম্ভাবনা দেখা দিয়েছে, সেই সম্ভাবনা কাজে লাগাতে আমরা অতি দ্রুত একটা নির্বাচন চাই। সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা স্থিতিশীল বাংলাদেশ দেখতে চাই। লাকসামের মানুষের কাছে আমার আরেকটা অনুরোধ আছে। আমি আজকে এখানে এসে লক্ষ্য করেছি কিছু কিছু ছোট ছোট ছেলে তারা খুব স্লোগান দিচ্ছে, অমুক ভাই তমুক ভাই। ভাইয়ের রাজনীতি করো না ভাই, রাজনীতি করবার দেশের জন্য, দেশের মানুষের জন্য। আর স্লোগান দিতে হয় দিবা জিয়াউর রহমানের জন্য, খালেদা জিয়ার জন্য, তারেক রহমানের জন্য। কোন ভাইয়ের স্লোগান আমরা দেব না। সবাই আমাদের নেতা, আমাদের তিনজন। প্লিজ এটা মনে রাখতে হবে। আমরা এখানে যারা আছি, আমাদের অনেক বয়স হয়ে গেছে, আমারও অনেক বয়স হয়েছে। আমরা বেশি দিন পৃথিবীতে থাকবো না, কিন্তু আমরা যেটা চাই, মনে প্রাণে চাই যে বাংলাদেশ সত্যিকার অর্থেই একটা সুন্দর, একটা সমৃদ্ধ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ হোক। এই প্রত্যেকবার হানাহানি, মারামারি, নির্যাতন, ইলেকশন আসতেই কাটাকাটি, এগুলো আর আমাদের ভালো লাগে না। এতে করে আমরা পিছন দিকে পড়ে যাই, তাই না? তাই আসুন, আমি বক্তব্য বাড়াবো না। আমাদের এই দেশ, আমরা স্বাধীনতা চাই। আরেকটা কথা বলতে চাই, এটা অনেকে মনে রাখতে হবে সবসময়। আমাদের দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। ওই যে চলে গেছে পাশের দেশে, পালাই গেছে না হাসিনা বেগম, হাসিনা বেগম ওখানে গিয়ে আবার দিল্লিতে বসছেন। দিল্লিতে বসে তিনি বিভিন্ন রকম ষড়যন্ত্র চক্রান্ত করছেন। আমরা খুব পরিষ্কার করে বলেছি যে ভারত আমাদের প্রতিবেশী, তাকে অস্বীকার করবার কোন উপায় নাই। বড় প্রতিবেশী, এই রিয়ালিটি, বাস্তবতা। কিন্তু ভারত যদি মনে করে থাকে যে একমাত্র আওয়ামী লীগই তাদের বন্ধু, তাহলে ভুল হবে। বাংলাদেশের মানুষকে তারা কাছে পাবে না, কারণ আওয়ামী লীগ হচ্ছে এই দেশে সবচেয়ে ঘৃণিত একটা রাজনৈতিক দল, যারা আমাদেরকে হত্যা করেছে, আমার ছেলেদেরকে হত্যা করেছে, আমার দেশকে যারা ধ্বংস করে দিয়েছে। ভাই চিন্তা করতে পারেন কিভাবে লুট করেছে তারা। কিছুদিন আগে কথা ছিল আপনাদের সুমন সাহেবের সঙ্গে, আমাদের আপনাদের কুমিল্লার সভাপতি, এখন আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন। তিনি বলছিলেন যে ব্যাংকগুলো এখন একেবারেই পুরোপুরি ভাবে অনিশ্চিত অবস্থার মধ্যে রয়েছে। ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে চলে গেছে। তার বাবাও খুব বড় শিল্পপতি ছিলেন, ব্যাংকার ছিলেন, এও এখন বড় শিল্পপতি, ব্যাংকার। এই হচ্ছে একজনের কথা বললাম আমি। সমস্ত ব্যবসায়ী মহলে এখন একটাই কথা যে আওয়ামী লীগ আমাদের ধ্বংস করে দিয়ে গেছে, ব্যাংকিং সিস্টেম ধ্বংস করে দিয়েছে। 180 লক্ষ কোটি টাকা তারা পাচার করে দিয়েছে, দেশ থেকে বের করে দিয়েছে।
চিন্তা করেন, আমি হিসাব করতেও পারি না 180 লক্ষ কোটি টাকা কত শূন্য কত সংখ্যা তা আমি বলতে পারবো না, কিন্তু তাই তারা করেছে। এই দেশকে যদি আবার ফিরে আনতে হয় তার জায়গায়, আপনাদের লাক্সের অনেক ভাই আছে না যে বিদেশে চাকরি করে, মিডল ইস্টে মধ্যপ্রাচ্যে চাকরি করে আছে না, তারা তাদের পরিশ্রম করে কষ্ট করে আপনাদের টাকা পাঠায়, ব্যাংকে টাকা পাঠায়, সেই টাকাগুলো মেরে দিয়েছে পুরো। এখন এই যদি চলতে থাকে এটা আমরা কোনদিন মেনে নিতে পারি না। সেই কারণেই আওয়ামী লীগকে দেশের মানুষ তাকে তাড়া করে বের করে দিয়েছে। এখন আমরা যেন আমাদের নিজেদের মধ্যে সে ঐক্যটা রাখি, একটা নির্বাচনের মধ্যে দিয়ে আমরা একটা সরকার গঠন করব, পার্লামেন্ট গঠন করব, দেশটাকে সুন্দর করে গড়ে তুলবার চেষ্টা করব। আর আমার একটা অনুরোধ আছে আপনাদের কাছে যে আমরা অযথা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক, নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করব না, আমরা ঐক্যবদ্ধ থাকবো। এই কথাটা আমি আপনাদের পলাশকে এই জন্য বলছি, এটা খুব বেশি প্রয়োজন আছে আপনাদের, শুধু লাকসাম নয় সমগ্র বাংলাদেশে এই ঐক্যটা সবচেয়ে বেশি দরকার। ভাই বন্ধু সবাই আপনারা আমাদের ভাই বন্ধু, আমার ছোট ভাই ছেলের মতো। আমি শুধু একটা কথা আপনাদেরকে শেষ মুহূর্তে বলতে চাই, অনেক ত্যাগের বিনিময়ে আমরা এই হাসিনাকে সরাতে পেরেছি, তাই না? অনেক ত্যাগের বিনিময়ে আমরা একটা সম্ভাবনা, নতুন একটা সুযোগ আসছে আমাদের সামনে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে, সমস্ত রাজনৈতিক দল, সমস্ত ব্যক্তি, সবাই সংগঠন যে যেখানে আছি, আমরা সেখানে এক হয়ে কাজ করি, ওই একভাবে যাওয়ার চেষ্টা করি। অযথা দেশকে বিভ্রান্ত করবার চেষ্টা করবেন না। একটা কথা বলে শেষ করব, 1971 সালে আমরা যুদ্ধ করেছিলাম, স্বাধীনতার যুদ্ধ। সেদিন আমরা রক্ত দিয়েছিলাম, লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল, আমাদের মা বোনেরা ইজ্জত দিয়েছিল একটা স্বাধীন দেশ দেওয়ার জন্য। ওই 71কে কটাক্ষ করে কেউ কোনো কথা বলবেন না, এই দেশের মানুষ কোনোদিনই তা মেনে নেবে না। যেমন 24কে কটাক্ষ করলে কেউ কথা বললে মানুষ মেনে নেবে না, তুমি 71কে কথা করলেও মানুষ কেউ মেনে নেবে না। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। আপনাদের লাকসামে এসে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে এত মানুষ আপনার সবাই একসাথে হয়ে আপনার এখানে এই সমাজে সাফল্যমণ্ডিত করেছেন এবং এখানে সকলের কৃতিত্ব রয়েছে। সব শেষে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ঐক্যবদ্ধ থাকেন, পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।